যার কারণে মাঝে মাঝে একটু টুকটাক সমস্যা হতে পারে, এগুলো কম্প্রোমাইজ করেই ক্লাস কন্টিনিউ করে যেতে হবে। আমি মূলত ব্যাংক এবং বিসিএস এর জন্য রিটেন সাইডটা পড়াতে বেশি কমফোর্ট ফিল করি এবং কমফোর্ট ফিল করি বিধায় পড়াই। কিন্তু আজকে কেন যেন মনে হলো যে আমি প্রাইমারি নিবন্ধনের উপরে একটা ক্লাস দিই। তো কিসের উপর ক্লাস দেবো, কোথায় ক্লাস দেবো, ভাবলাম যে তাহলে বৃত্তের উপর একটা ক্লাস দিই। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন বা আমার লাইভটা দেখছেন, সবাই একটু কমেন্ট দিবেন যে ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা। আমি অনেক দিন পরে আমার এই যে একটা পেজ থেকে ক্লাস নিচ্ছি, আমি একটু লাইভটা শেয়ার দিয়ে আসি। আপনারা যারা লাইভটা দেখছেন, লাইভটা একটু শেয়ার দিবেন আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে, যারা ব্যাংক এবং বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে চায় তাদের প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস এবং ভিডিও শতভাগ ক্লিয়ার আছে কিনা। কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিয়ে জানান। আমি আবারও বলে রাখছি আপনাদের যে আমি আসলে মূলত ব্যাংক এবং বিসিএস এই দুইটা সাইডের ক্লাসগুলো কন্টিনিউ করতে কমফোর্ট ফিল করি, কিন্তু কয়েকটা ভাই বোনের অনুরোধে মূলত আমার মেইনলি এই প্রাইমারি নিবন্ধনের উপরে, বেসিক ম্যাথের উপরে কিছু ক্লাস দেওয়ার ইচ্ছা। আমার কাছে মনে হচ্ছে লাইভটা শেয়ার দেওয়া হয়েছে সব জায়গাতেই। দেখে এসে আমাদের পেইড ব্যাচটাতে শেয়ার দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, শেয়ার দেওয়া হয়েছে। যাক, সবকিছু ঠিক থাকলে আমরা ক্লাস শুরু করি নাকি। আমার হাতের ফোনটাতে আমি, হ্যাঁ, এই প্রাইমারি নিবন্ধনের উপরে, বেসিক ম্যাথের উপরে কিছু ক্লাস দেব। সাউন্ড, ভয়েস, ভিডিও সব ঠিক আছে। যাক, সব ঠিক থাকলে ক্লাস শুরু করি। আপনারা এই মুহূর্তে আমার লাইভটা যারা দেখছেন, বিশেষ করে আমার প্রিয় ভাই বোন যারা আমার সাথে দীর্ঘদিন যাবৎ আছেন থাকেন, আপনাদেরকে অনুরোধ করবো আমার লাইভটা একটু শেয়ার করে দিতে আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে, যারা বিশেষ করে প্রাইমারি এবং নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছে বা নিতে চায়, কিংবা যারা ব্যাংক এবং বিসিএস এর একেবারে স্টার্টিং লেভেলে আছে। 11 থেকে 20তম গ্রেডের জন্য এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার একজন সিনিয়র শিক্ষক অর্থাৎ স্যার, যার কাছ থেকে আমি শিখেছি, উনি জনতা ব্যাংকে আছে প্রিন্সিপাল অফিসারে, উনার একটা লেখা বই। এই বইটা হলো মূলত, উনি দীর্ঘদিন উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করেছেন। এটা হচ্ছে নাইমস বেসিক ম্যাথ রিভিউ। শুরুতে ব্যাক সাইডটা দেখালাম, ফ্রন্ট সাইড নাইমস বেসিক ম্যাথ রিভিউ। এই ম্যাথটা টোটাল 1200 পৃষ্ঠার এই বইটাতে স্যার, আমার স্যার, ম্যাথের অর্থাৎ প্রাইমারি এবং নিবন্ধন এবং 11 থেকে 20তম গ্রেডের যে জবগুলো আছে তার জন্য যে ম্যাথগুলো আছে, রিসেন্ট কোশ্চেন যে কোশ্চেনগুলো আসছে সেগুলো পাশাপাশি উনি খুব সুন্দর করে একেবারে এ টু জেড এই বইটার মধ্যে ব্যাখ্যা করে দিয়েছেন। বাজারে যতগুলো প্রচলিত বই আছে ভালো বই, আমি বলবো তার মধ্যে এই বইটাও একটা ভালো বই। আর এই বইটার উপরে স্যার বলছিল আমাকে কিছু ক্লাস কন্টিনিউ করতে। আর আমার ভাই বোন যারা আছে, যারা প্রাইমারি এবং নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছে বা নিতে চায়, তারাও বলছিল অনেকে যে প্রাইমারি নিবন্ধন বা 11 থেকে 20তম গ্রেডের জন্য কিছু ক্লাস দেন। আর সেই প্রত্যাশাই আজকে আপনাদের সামনে আসা। আজকে আমি মূলত দেখাবো, একটা পিডিএফ নিয়ে আসছি। এই পিডিএফটা বৃত্ত সংক্রান্ত, বৃত্ত বা সার্কেল সংক্রান্ত, অর্থাৎ এই নাইমস বেসিক ম্যাথ রিভিউ এই বইটাতে বৃত্ত সংক্রান্ত যা কিছু আছে সব এই পিডিএফটার মধ্যে আছে। আমি চেষ্টা করব যে বৃত্ত সংক্রান্ত যা কিছু আছে সব আজকের এই এক ক্লাসের মধ্যে কমপ্লিট করে দিতে। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট দেন, এবং ভয়েস ভিডিও শতভাগ ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট দেন, আমি একটু দেখি। জি, অনেক ভাই বোন আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেটা 25-26 জন জয়েন করছেন, ধন্যবাদ। দেখেন আমি পেজটাতে একটু টার্ন করি।
ভয়েস ভিডিও সব কিছু যথেষ্ট ক্লিয়ার আছে। সবাই একটু কমেন্ট দিন তো যে বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন এই মুহূর্তে। সবই দেখতে পাচ্ছি, একটা জিনিস দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে কতজন জয়েন করছে। আমার আইডিটা থেকে দেখলাম 17 জন, কিন্তু এই পেজটা থেকে দেখতে পাচ্ছি না কেন। রাখেন তাহলে আমি আমার আইডিতে সুইচ করি। সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা, সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। যাক, কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি নাকি। আপনাদের অনুরোধ করব আপনারা খাতা এবং কলম নিয়ে টেবিলে বসবেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। আমি যে গণিতগুলো বা বৃত্ত সংক্রান্ত যে সমস্যাগুলি আমি দেখাবো, আপনারা এগুলো আমার সাথে সাথে সমাধান করবেন। খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন। 9টা কিংবা 8:45 কিংবা 9:15 সাধারণত এই টাইমে আমি প্রতিদিন ক্লাস নেই। আপনারা এই টাইমে খাতা কলম নিয়ে টেবিলে বসবেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। দেখেন কি বলছে। আজকে পড়াচ্ছি আমরা কি সংক্রান্ত, আমরা আজকে দেখতেছি বৃত্ত সংক্রান্ত। বৃত্ত সংক্রান্ত এখানে অনেক ব্যাখ্যা আছে, আপনারা পরবর্তীতে দেখে নেবেন পিডিএফটা। ক্লাসটা আস্তে আস্তে দেখবেন, খাতায় করবেন। ক্লাস দেখেন বা পিডিএফ দেখেন কিংবা বই নেন, যে জায়গা থেকে পারেন আপনারা সুন্দর করে অনুশীলন করবেন। আমি শুধুমাত্র ম্যাথগুলো অনুশীলন করে যাব। আর এই বৃত্ত সংক্রান্ত যত অনুসিদ্ধান্ত এখানে সুন্দর করে ব্যাখ্যা করা আছে, এগুলো সব দেখবেন ম্যাথ করাতে গেলে ম্যাথের মধ্যে এগুলো সমাধান হয়ে যাবে। তাই আমি অনুসিদ্ধান্তগুলো আর ব্যাখ্যা করব না, এখানে অনুসিদ্ধান্তগুলো ম্যাথ করাবো এবং ম্যাথের মধ্যে মধ্যে ব্যাখ্যা করব। দেখেন এখানে আছে বৃত্তের সংজ্ঞা, তারপরে এখানে আছে কি আছে দেখেন, বৃত্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞাসমূহ, তারপর আছে বৃত্তের কেন্দ্র কি, বৃত্তের ব্যাসার্ধ কি। এখানে 1 নম্বরে আছে দেখেন একটা ম্যাথ আছে। এই ম্যাথটা দেখেন কি বলছে। বলছে একটা অনুসিদ্ধান্ত, 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত হবে। 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত যদি অঙ্কন করি, এই যে একটা বৃত্ত আমি 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম, তাহলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব মানে হচ্ছে ব্যাসার্ধ কত হবে। তো 4 সেন্টিমিটার যদি ব্যাস হয়, আমার ব্যাসার্ধ হবে 2, আর এই 2ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 2020 আসছে। খ, এই 2ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এখানে যত অনুসিদ্ধান্ত আছে সব আমরা আস্তে আস্তে ম্যাথের ভিতরে ব্যাখ্যা করে দেব। দেখেন 2 নম্বরে কি বলছে, আমার কি আরো বড় করার দরকার আছে। 2 নম্বরে বলছে দেখেন, বলাইছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। বৃত্তের ব্যাস দেখেন, বৃত্তের ব্যাস কিংবা ব্যাসার্ধ কিংবা বর্গক্ষেত্রের যে কোনো এক বাহু, বর্গের যে কোনো এক বাহু যত গুণ বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল তার বর্গের অনুপাতে বৃদ্ধি পাবে। অর্থাৎ বৃত্তের ব্যাস বা বৃত্তের ব্যাসার্ধ যদি 3 গুণ বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 9 গুণ। আবার বলি, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি পাবে। বৃত্তের ব্যাস কোনটা? কেন্দ্রগামী জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। বৃত্তের ব্যাস যদি 5 গুণ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল 25 গুণ বৃদ্ধি পাবে। বৃত্তের ব্যাস যদি আপনার 2 গুণ বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ বর্গের অনুপাতে বৃদ্ধি পাবে। ঠিক তেমনি ব্যাসের কথা বলছে, আমরা ব্যাসার্ধ ধরতে পারি। বৃত্তের ব্যাসার্ধ যদি 3 গুণ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। বৃত্তের ব্যাসার্ধ যদি 10 গুণ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল 100 গুণ বৃদ্ধি পাবে। ঠিক তেমনি ভাবে আমরা জানি কি বর্গের বাহু যদি 3 গুণ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পায়। বর্গের বাহু যদি 5 গুণ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল 5 5 25 গুণ বৃদ্ধি পায়। এগুলোর সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যা আমরা আস্তে আস্তে করব। তো এই কোশ্চেনটাতে আমরা দেখলাম যে বৃত্তের ব্যাস কিংবা ব্যাসার্ধ কিংবা বর্গের বাহুর দৈর্ঘ্য যত গুণ বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল তার বর্গের অনুপাতে বৃদ্ধি পাবে। অর্থাৎ ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল 3 বর্গ অর্থাৎ 9 গুণ বৃদ্ধি পাবে। এই অঙ্কটা দেখেন অনেক জায়গায় আসছে, কোথায় কোথায় আসছে স্যার কিন্তু সবগুলো একেবারে টাইপ করে দিয়ে দিছে।
আমার হাতে যেহেতু অনেক ম্যাথ আছে, আপনারা একটু কমেন্ট দিন 2 নাম্বার। 2 নাম্বারের অ্যান্সার হচ্ছে 9। 3 নাম্বার ম্যাথটা দেখেন, এখানে আছে ছেদক আছে, বৃত্তচাপ আছে, কত সুন্দর করে ব্যাখ্যা করে দিছে সব। 3 নাম্বার ম্যাথটা কই গেল তাহলে? এই যে 3 নাম্বার, এই যে বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। বৃত্তের ব্যাস যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে। তাহলে 3 নাম্বারের অ্যান্সার হচ্ছে 4। এরপর আসেন দেখেন 4 নাম্বার। 4 নাম্বারে কি বলা হয়েছে? 4 নাম্বারে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে কি বলে। বৃত্তের কেন্দ্র দেখেন, এই যে হলো আমার বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী নির্দিষ্ট দূরত্বে যে বক্ররেখা আঁকা হবে তাকে কি বলে? তাকে বলে আমার বৃত্তচাপ। অর্থাৎ যে কোনো বৃত্তের কেন্দ্র বা যে কোনো বিন্দু থেকে সমদূরবর্তী মানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমি যদি বক্ররেখা অঙ্কন করি সেটাকে কি বলে? বৃত্তচাপ। আর এই যে সমদূরবর্তী যে বিন্দু, এই সমস্ত বিন্দুর সকল বিন্দুর সেটকে একত্রে বলে বৃত্ত। অর্থাৎ আমি যদি পুরা একবার ঘুরে আসি, একবার ঘূর্ণন দেই, তাহলে যে সার্কেল তৈরি হয় এটাই হলো আমার বৃত্ত। তাহলে এই প্রশ্নে কি বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই যে হলো আমার বৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে আমি যদি বক্ররেখা অঙ্কন করি তা হয় আমার বৃত্তের চাপ বা বৃত্তচাপ। অর্থাৎ এটা হলো আমার বৃত্তের পরিধি, এটা হলো বৃত্তের পরিধি। পরিধির যে কোনো অংশকেই কি বলে? বৃত্তচাপ বলে। এটা হচ্ছে বৃত্তের পরিধি, পরিধির যে কোনো অংশকেই কি বলে? বৃত্তের চাপ বলে। তাহলে 4-এর অ্যান্সার হচ্ছে বৃত্তচাপ। একটু অ্যান্সার দেন, আমার হাতে অনেক ম্যাথ আছে তো একটু দ্রুত যাব, কারণ আমি তো সাধারণত পড়াই ওই স্টুডেন্টগুলোর জন্য যাদের আসলে ইমার্জেন্সি জব দরকার, যারা আসলে পড়াশোনা করতে চায়, যারা ওই যে ঝিমাইয়ে পড়ে বা পড়বে তাদের জন্য মূলত আমি পড়াই না। দেখেন এখানে কি বলছে 5 নাম্বারে, কোন বৃত্তের পরিধি 23 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত। কোন বৃত্তের পরিধির সূত্র কি? এই যে হলো আমার বৃত্ত, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। আবার বলি, বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তো কোন বৃত্তের পরিধি বলছে 23 সেন্টিমিটার, 2πr সমান 23। এটা কোথায় আসছে? এটা হচ্ছে বস্ত্র পাট মন্ত্রণালয়, টেক্সটাইল ইনস্টিটিউট, টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের ইনস্ট্রাক্টর 2018 সালে। বলছে যে কোন বৃত্তের পরিধি 23 সেন্টিমিটার। পরিধি কত? 23 সেন্টিমিটার। আমরা পরিধির সূত্র কি জানি? পরিধির সূত্র হচ্ছে 2πr। তাহলে পরিধি সমান পরিধি। বলছে যে তাহলে ব্যাসার্ধ কত? বৃত্তের 2πr যদি হয় বৃত্তের পরিধি, সেখানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে r। আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তবে পরিধি হয় 2πr। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ 2πr, তাহলে এই rটা কি? rটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বলছে যে কোন বৃত্তের পরিধি, এই হলো বৃত্তের পরিধি 2πr, পরিধির সূত্র কি? 2πr। তাহলে পরিধি সমান বলছে পরিধি বলছে 23 সেন্টিমিটার। তাহলে এর ব্যাসার্ধ কত, মানে r এর মান কত? তাহলে দেখেন 2πr সমান যদি আমার 23 হয়, আমার এই যে পাইটা এদিকে এসে বাই 7 হয়েছে, r সমান আছে 3.66। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আস্তে আস্তে করতে থাকেন, দেখেন সব ক্লিয়ার হয়ে যাবে। আমি 5টা 7টা 10টা করাই, তারপর একটু রেস্ট দেবো আপনাদেরকে। 5 নাম্বার ম্যাথের অ্যান্সার হচ্ছে 3.66। নেক্সট ম্যাথ দেখেন, এটাতে কি বলছে? একটি বৃত্তের পরিধি 132 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 1386 সেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? আমি এটা উপরে উঠাইয়া সুন্দর করে আস্তে আস্তে ব্যাখ্যা করি। দেখেন একটি বৃত্তের পরিধি 132 সেন্টিমিটার। আমরা জানি কি পরিধির সূত্র কি? পরিধি হচ্ছে আমার 2πr। তাহলে পরিধি বলছে 132 সেন্টিমিটার। একটি বৃত্তের পরিধি, এই যে হলো পরিধির সূত্র 2πr, পরিধি সমান হচ্ছে 132 সেন্টিমিটার। ক্ষেত্রফল 186 সেন্টিমিটার, 1386 সেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি?
এই যে একটা বৃত্ত দেখেন, এই একটা জ্যা, এই একটা জ্যা, এই একটা জ্যা, এই একটা জ্যা, তো বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে কেন্দ্র দিয়ে যায়, মানে যেটাকে বলে বৃত্তের ব্যাস। বৃত্তটির বৃহত্তম জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যা মানে হচ্ছে বৃত্তের ব্যাস। বয় জফলা আকার আর স ব্যাস। তাহলে জ্যা বের করতে বলছে মানে ব্যাস বের করতে বলছে। তাহলে দেখেন বলছে একটি বৃত্তের পরিধি 132 সেন্টিমিটার। তাহলে এই হলো পরিধি, পরিধি সমান সমান 132 সেন্টিমিটার। ক্ষেত্রফল দেওয়া আছে 1386 সেন্টিমিটার। আপনাকে বের করতে বলছে বৃহত্তম জ্যা। বৃহত্তম জ্যা মানেই হচ্ছে ব্যাস, আপনাকে ব্যাস বের করতে বলছে। তাহলে এই অঙ্কটা দেখেন, আমরা জানি বৃত্তের ব্যাস, দেখেন এই যে বৃত্ত, আমরা কি ধরি সবসময়, বৃত্তের ব্যাসার্ধ ধরি আর, তাহলে পরিধি হয় আমার 2 পাই আর, পরিধি হয় 2 পাই আর। ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ব্যাস কি হয়, বৃত্তের ব্যাস হয় আমার টুয়াইস আর। ব্যাসার্ধ যদি আর হয় বৃত্তের ব্যাস হয় আমার টুয়াইস আর। তাহলে দেখেন আমাকে এখানে মূলত কি বের করতে বলছে, ব্যাসের মান বের করতে বলছে, টুয়াইস আর এর মান বের করতে বলছে। তো আমি দেখলাম পরিধি 2 পাই আর সমান সমান 132, তাহলে এখান থেকে আমাকে টুয়াইস আর এর মান বের করতে হবে। তাহলে পাইটা আমার এই পাশে চলে আসবে। দেখেন এই যে 2 পাই আর সমান সমান 132, 2 পাই আর মানে পরিধি সমান সমান হচ্ছে পরিধি 132। এখান থেকে আমি দেখেন এই যে টুয়াইস আর এর মান হয় 42, এই 42 হচ্ছে এই অঙ্কের आंसर। আবার বলি, এই অঙ্কটা দেখে পল্লী সঞ্চয় ব্যাংকে আসছে ক্যাশ সহকারী 2018। এখানে কিন্তু দেখেন এই বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 1386 সেন্টিমিটার, কিন্তু এটা কিন্তু কাজে লাগতেছে না। আমি এটা থেকেও মান বের করতে পারি, এইটা থেকেও মান বের করতে পারি, আমার এখান থেকে অটোমেটিক মান বের হয়ে যাচ্ছে, সুতরাং এইটার আর আমার কোনো দরকার হচ্ছে না। কি বের করতে বলছে, বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যা মানেই হচ্ছে ব্যাস, বৃত্তের ব্যাস বের করতে বলছে, যে বৃত্তের পরিধি হলো 132। এই যে হলো পরিধি, পরিধি সমান সমান 132। তো ব্যাস কি, ব্যাস হচ্ছে টুয়াইস আর, কারণ আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাস হচ্ছে টুয়াইস আর। তাই এই ইকুয়েশনটা থেকে আমরা টুয়াইস আর এর মান পাই, যে টুয়াইস আর এর মান 42, 42 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে 6 নম্বরের অ্যান্সার হচ্ছে আমার 42। অ্যান্সার দেন, 6 নম্বরের অ্যান্সার হচ্ছে 42। ধন্যবাদ যারা যারা জয়েন করছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। একটু কমেন্ট দেন। 6 নম্বরের অ্যান্সার হচ্ছে আমার 18। অর্পণ, মহসিন, বিজন, অর্ঘ, মেজবাউল, রহিম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। সানাউল ভাই দেখলাম। 7 নম্বরে কি বলছে দেখেন, একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত। একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত। আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, বর্গ একক। তো আর আমরা সবসময় ধরি, এখানে বলছে একক ব্যাসার্ধ বিশিষ্ট, আর এর মান যদি 1 হয় আমরা লিখতে পারি পাই 1 স্কয়ার, মানে হচ্ছে পাই 1 মানে হচ্ছে পাই বর্গ একক। তাহলে এটার অ্যান্সার হবে খ, পাই বর্গ একক। এটা বাচ্চাদের ম্যাথ। এটা কিসে আসছে, ইলেকট্রিক্যাল পাওয়ার কম্পিউটার শিল্প মন্ত্রণালয় অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর জুনিয়র ইনস্ট্রাক্টর আসছে। 8 নম্বরে কি আছে দেখেন, বলছে যে একটি বৃত্তের কোন বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়। এই যে একটা বৃত্ত, এই বৃত্তের কোন বিন্দু মানে, বিন্দু মানে পরিধিস্থ কোন বিন্দু, এই বৃত্তের এই যে একটা বিন্দু, এই বিন্দুতে আপনি এখানে একটা স্পর্শক আঁকতে পারবেন, এই বিন্দুতে আপনি এখানে একটা স্পর্শক আঁকতে পারবেন, এই বিন্দুতে আপনি এখানে একটা স্পর্শক আঁকতে পারবেন, এই বিন্দুতে আপনি এখানে একটা স্পর্শক আঁকতে পারবেন। অর্থাৎ বৃত্তের পরিধিস্থ বা বৃত্তের যে কোনো বিন্দুর উপরে, যে কোনো একটা বিন্দুর উপরে কেবলমাত্র একটা স্পর্শক আঁকা যায়। একটি বৃত্তের কোনো বিন্দুতে মানে পরিধিস্থ কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়, মাত্র একটি স্পর্শক আঁকা যায়। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে 8 এর অ্যান্সার হচ্ছে, দ্রুত অ্যান্সার দেন, 8 এর অ্যান্সার হচ্ছে 1।
এখানে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর করে ব্যাখ্যা করা আছে। যেমন একই সরলরেখায় অবস্থিত না এমন তিনটি বিন্দুর মধ্য দিয়ে কোনো বৃত্ত আঁকা যায় না, কোনো বৃত্ত আঁকা যায় না। তারপরে বলছে একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দুর মধ্য দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়। একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়। মানে এই বইয়ের মধ্যে আপনার যা কিছু দরকার সব সুন্দর করে একটু একটু করে ব্যাখ্যা করা আছে। তো এত ব্যাখ্যা করতে গেলে তো আমার অনেক সময় লাগবে, একটা বৃত্ত চ্যাপ্টার পড়াতেই 5টা ক্লাস লাগবে। এর জন্য আপনারা এগুলো দেখে নেবেন, আস্তে আস্তে প্র্যাকটিস করবেন খাতায় দেখে দেখে। আমি ম্যাথগুলো দেখাই, আর ম্যাথের মধ্যে এগুলো বেশিরভাগ চলে আসবে। দেখছেন এগুলো কিন্তু ব্যাখ্যা করা আছে, সব সব ব্যাখ্যা করা আছে এখানে। শুধু ব্যাখ্যা করা না, ব্যাখ্যা করা আছে, ছবি দেওয়া আছে, ছবির সাথে সব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। আমার স্যার এই বইটা লিখছেন, উনি ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স করছেন, জনতা ব্যাংকে আছেন প্রিন্সিপাল অফিসারে। শুধু তাই নয়, উনি খুব ভালো একজন মানুষ এবং বুঝেনি তো ম্যাথে অনার্স মাস্টার্স করছে, তিনি ম্যাথে খুবই অ্যাডভান্স। তবে উনি একেবারে ম্যাথের বেসিক যে জিনিসটা, এই 1200 পৃষ্ঠার এই বইটা উনি নিজে নিজে লিখছে, নিজে টাইপ করছে, নিজে কম্পোজ করছে, নিজে লিখছে। ওনার প্রায় 7-8 বছর সময় লাগছে একটা বই লিখতে প্রায়। এটা প্রথম এডিশন সম্ভবত আসে 22 সালে। ভালো একটা বই, খুবই খুবই ভালো বই, প্রচন্ড রকম ভালো বই। কারণ প্রচন্ড রকম ভালো বই না হলে আমি এই বইটা নিতাম না, এই বইটা আপনাদের সামনে আমি দেখাতাম না, আর এই বইয়ের উপর আমি ক্লাসও কন্টিনিউ করতাম না। কারণ আমার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আমি আমার ব্র্যান্ড ভ্যালু সহজে নষ্ট করতে চাই না। আর এই বইটা খুব ভালো মানে আমার কাছে মনে হয়েছে, তাই আপনাদের সামনে নিয়ে আসছি। অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ কিভাবে কি হয় সব এখানে ব্যাখ্যা করা আছে একটু একটু করে। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, সব এখানে সুন্দর সুন্দর অনুসিদ্ধান্তগুলো ব্যাখ্যা করা আছে। 9 নম্বর ম্যাথে কি বলছে দেখেন। 9 নম্বর, বহিস্থ ও বিন্দু হতে অঙ্কিত, বহিস্থ বলতে মানে আসলে এখানে পিকচার দেওয়া আছে, এই যে ছবি দেওয়া আছে, বলছে কোন বৃত্তের বহিস্থ ও বিন্দু, এই যে একটা বৃত্ত, বৃত্তের অভ্যন্তরে না, অভ্যন্তরস্থ না, বহিস্থ যে কোনো বিন্দু, ও বিন্দু হতে অঙ্কিত এবিসি বৃত্ত, এবিসি বৃত্তে ও এ এবং ও বি দুইটি স্পর্শক। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের কেবলমাত্র দুইটি স্পর্শক আঁকা যায়, সেটা এর উপরেই ব্যাখ্যা করা আছে। এখানে বলছে যে এবিসি বৃত্তের বহিস্থ ও বিন্দু থেকে আমি যদি দুইটা স্পর্শক অঙ্কন করি তবে কি হবে। দেখেন এখানে বলছে ও এ লম্ব ও বি হবে, অর্থাৎ ও এ এই রেখাটা ও বি এর উপর লম্ব হবে। আসলে না, হবে না, অ্যান্সার হবে হচ্ছে ও এ আর ও বি সমান হবে, সমান হবে। আবার বলি, যে কোনো বৃত্তের, এটা বৃত্ত, এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে এই বৃত্তে আমি কেবলমাত্র দুইটি স্পর্শক অঙ্কন করতে পারি, এবং স্পর্শক দুইটি স্পর্শ বিন্দুতে, অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তবে এ বি আর এ সি সর্বদা সমান হবে। ক্লিয়ার? 9 নম্বর যদি ক্লিয়ার হয় অ্যান্সার দেন 9 ক্লিয়ার, CLEA আর ক্লিয়ার। 10 নম্বর কি বলছে দেখেন। 10 নম্বর, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, আমি এখানে অঙ্কন করি অথবা এখানে অঙ্কন করাই আছে, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, এই যে একটা বৃত্ত, এই যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে, এই কেন্দ্র হতে ঠিক এই যে 5 সেন্টিমিটার দূরে সি বিন্দু, এখান থেকে অঙ্কিত স্পর্শক, বৃত্তের একটা স্পর্শক আঁকতে বলছে। তাহলে এখান থেকে যদি আমি স্পর্শক আঁকি, এই যে এদিকে যাবে স্পর্শক অথবা এদিকে যাবে স্পর্শক, কারণ এই বিন্দু থেকে মাত্র দুইটা স্পর্শক আঁকা যায়। তো আমি একটা স্পর্শক নিলাম, এই যে উপরের দিকে একটা স্পর্শক গেল। কোন বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত, তাহলে এই স্পর্শক মানে এসি এর দৈর্ঘ্য কত, এই এসি এর দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছে। তাহলে দেখেন শুরু থেকে আবার বলি। প্রথমে বলছে আপনাকে একটা বৃত্ত, যে বৃত্তের
ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টি, এই যে ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, এই যে ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, এই যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, যেদিকেই টানেন ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। তো এই যে বৃত্তের কেন্দ্র, এই ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। এরপরে বলছে এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, সরি, এই বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে বহিস্থ বিন্দু, এই কেন্দ্র থেকে এই যে 5 সেন্টিমিটার বহিস্থ বিন্দু, এখান থেকে আমি যদি একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? এই যে স্পর্শক, এইটুকুনের দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ। কিভাবে? এটা যদি হয় স্পর্শক আর এটা যদি হয় বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। এই অনুসিদ্ধান্তটা এর আগে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে, পিডিএফটা দেখবেন। বলছে যে আপনি যদি কোনো বৃত্তের একটা স্পর্শক অঙ্কন করেন, তবে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু এই সংযোগ রেখাটা লম্ব হয়। তাহলে কি বলছি? স্পর্শকের উপরে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুর সংযোগ রেখা লম্ব হয়। তাহলে আমি যদি এটুকু মুছেও ফেলি, দেখেন, তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা স্পর্শক, এটা লম্ব। তাহলে এটা যদি হয় আমার স্পর্শক, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব হয়, তার মানে এটা 90 ডিগ্রি হয়। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। তো সমকোণী ত্রিভুজের একটা বাহু যদি 2 হয়, আরেকটা বাহু যদি 5 হয়, তাহলে আরেকটা বাহু কত হয়? 4.58, তাই না? এই যে সমকোণী ত্রিভুজের আমরা জানি কি, সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজের স্কয়ার সমান সমান অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টি। এই যে এখানে লিখছে যে অতিভুজের স্কয়ার সমান সমান অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টি, এটা আমরা সবাই জানি, তাই না? তাহলে এখানে মান বসান, মান বসালে দেখে দিলেন 4.58 আসতেছে, এটার মান আসতেছে 4.58। তাহলে শুরু থেকে আমরা আবার একটু দেখি। বলছে যে একটা বৃত্ত আছে যার রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 2, কেন্দ্র থেকে বৃত্তের বাহিরে 5 সেন্টিমিটার দূর থেকে যদি একটি স্পর্শক অঙ্কন করি, তবে আমার এই স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমি দেখলাম কি বৃত্তের, আমি কি দেখলাম, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2, আর এই বাহুটা হচ্ছে আমার কেন্দ্র থেকে এই যে দূরবর্তী বহিস্থ বিন্দু, এটার দৈর্ঘ্য হচ্ছে 5। এটা যদি 2 হয়, এটা যদি 5 হয়, আর এটা যদি আমার স্পর্শক হয়, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়। কারণ স্পর্শকের উপর রেডিয়াস মানে ব্যাসার্ধ লম্ব হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমার এই ত্রিভুজটা হয় আমার সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই বাহু 5, এই বাহু 2, তাহলে এই বাহুর মান হচ্ছে 4.58। 4.58। তাহলে 10 নম্বরের অ্যান্সার হচ্ছে 4.58। ক্লিয়ার হয়েছে না 10 নম্বর? সবাই একটু কমেন্ট দেন, দ্রুত কমেন্ট দেন। আচ্ছা, 10 নম্বর শেষ, আমরা এবার যাব 11 নম্বর ম্যাথে। 10টা ম্যাথ করাইছি, এখন আমরা 11 নম্বর ম্যাথটা একটু দেখি কি বলছে। দেখেন 11 নম্বর ম্যাথ বলা হয়েছে দুইটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করছে, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, দুইটা বৃত্ত বহিস্থভাবে এখানে স্পর্শ করছে। এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 7 সেন্টিমিটার। এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র এর মধ্যদ্বয়ের দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আমার 4 সেন্টিমিটার হয়, তাহলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত? অপর বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। সহজ হিসাব। বারো, দুটি পরস্পরছেদী বৃত্তের কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? দুইটি পরস্পর ছেদী মানে একটা আরেকটাকে ছেদ করে যাবে। এই যে দুইটি পরস্পর ছেদী বৃত্তের কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? দুইটি সাধারণ স্পর্শক আঁকা যায়। এই যে এখান থেকে একটা স্পর্শক আঁকা যায় আর এখান থেকে একটা স্পর্শক আঁকা যায়।
তাহলে দুইটি পরস্পর ছেদি বৃত্তে কেবলমাত্র দুইটি স্পর্শক আঁকা যায়। তাহলে 12 নম্বরের অ্যান্সার হচ্ছে 2। তেরো নম্বর দেখেন কি বলছে, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই যে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। এই যে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই বৃত্তের মধ্যে অন্তর্লিখিত যে বর্গক্ষেত্র আছে এর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো আমরা ভিতরে যে বর্গক্ষেত্র কি এ বি সি ডি, এটা যদি আমার 7 হয় তাহলে এইটার দৈর্ঘ্য আমার 7। তার মানে এটা হচ্ছে একটা দেখেন বর্গ, আর এই বর্গের এইটা হচ্ছে কর্ণ। এই বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 7 আর 7 14। এই যে একটা বর্গ, এই বর্গের কর্ণ হচ্ছে 14। বর্গের বাহুকে √2 দিয়ে গুণ করলে, বর্গের বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়, আবার কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়। তাহলে এই বর্গের কর্ণ হচ্ছে আমার এসি। এসি মানে কি 14। এই 14কে আমি যদি √2 দিয়ে ভাগ করি তাহলে এই বর্গের বাহু পাওয়া যায়, মানে এবির মান পাওয়া যায়। তাহলে এবির মান হচ্ছে 14/√2। তো বর্গের বাহু যদি এবি হয় বা বর্গের একটা বাহু যদি 14/√2 হয়, বর্গের ক্ষেত্রফল কি? যে কোনো বাহুর স্কোয়ার। বর্গের এক বাহুর স্কোয়ার করলে বর্গের ক্ষেত্রফল হয়। তো 14/√2 এর স্কোয়ার করলে হয় কি 14 × 14/2। 14 দুইবার গুণ করলে √2 দুইবার গুণ করলে 2, 7 7 14 98 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই যে 98। আবার বলছিল যে একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে 7, এই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো এই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় 7, এটা 7, তার মানে এই ব্যাসার্ধ, এদিকে ব্যাসার্ধ 7, তার মানে এই এসি, এই টোটাল দৈর্ঘ্য হচ্ছে আমার 14। একটা ব্যাসার্ধ টোটাল ব্যাস হচ্ছে আমার 14, আর এই ব্যাসটাই হচ্ছে আমার এই বর্গের কর্ণ। তাহলে বর্গের কর্ণ কত? 14। বর্গের কর্ণকে যদি √2 দিয়ে ভাগ করা হয় তাহলে বর্গের বাহু পাওয়া যায়। বর্গের কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়, আর বাহুর স্কোয়ার করলে বর্গের ক্ষেত্রফল পাওয়া যায়। তার মানে 13 নম্বরের অ্যান্সার হচ্ছে আমার 98। কমেন্ট দেন এবং দ্রুত কমেন্ট দেন। 13 নম্বর শেষ। 14, বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে উহার বিপরীত কোণের পরিমাপ কত? খেয়াল করেন, এই যে বৃত্তস্থ চতুর্ভুজ, যে কোনো বৃত্তের মধ্যে আমি যদি চতুর্ভুজ অঙ্কন করি তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো বলছে বৃত্তস্থ চতুর্ভুজে একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তার অপোজিট কোণও হবে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বিপরীত দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। বিপরীত যে কোনো দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো একটা ডিগ্রি 90 ডিগ্রি আছে, তার মানে আরেকটা কোণও 90 ডিগ্রি হবে। এখানে দেখেন কি বলছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটা বৃত্ত চতুর্ভুজ, বিএডি এবং বিসিডি, বিএডি মানে এই কোণ প্লাস বিসিডি মানে এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি কত? এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি।
16। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4:5। দুইটি বৃত্ত আছে যার ব্যাসার্ধের অনুপাত 4:5, 4:5। বড় বৃত্ত এবং ছোট বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে ব্যাসার্ধের অনুপাত 4:5, বড় বৃত্ত মানে 5, 5 5 25:4 16, এটা হবে অ্যান্সার। বড় বৃত্তের ও ছোট বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? 25:16 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ব্যাসার্ধের অনুপাত যেভাবে বাড়ে, ব্যাসার্ধের অনুপাত কত? 4:5। তাহলে ক্ষেত্রফলের অনুপাত ওই বর্গানুপাতে বাড়ে। 4 আছে, 4 4 16, 5 আছে, 5 5 25। যেহেতু 5 বড়, 5টা আমি আগে লিখছি, কারণ বলছে বৃত্তের বড় ও ছোট বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে 16তে অ্যান্সার হচ্ছে 25:16। আচ্ছা, করতে থাকি, দেখি আরো কিছু ম্যাথ করি। 17 নাম্বার, না 17 নাম্বার ইংলিশ ভার্সন, 18 ইংলিশ ভার্সন না করাই 19 নাম্বার ম্যাথটা দেখেন। বৃত্তের ক্ষেত্রফল 18 পাই একক হলে বৃত্তের পরিসীমা কত? সবাই একটু কমেন্ট দিবেন যে ভয়েস এবং